হ্যালো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে বন্ধুগণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত এবং রাশিয়ার সম্বন্ধ নিয়ে। রাশিয়া যাকে আমরা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে রাশিয়াকে কি পুরোপুরিভাবে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না? বেশ কিছু পদক্ষেপের জন্য কিন্তু আমরা রাশিয়াকে বিশ্বাস করতে পারছি না। এর পিছনে আরেকটা বড় কারণ হলো কারণ আমরা আগের দিন একটা হিসাব করেছিলাম যে যেখানে আমরা দেখেছিলাম যে সুপার ক্যাম্প S-350 ড্রোন কিন্তু সে পাকিস্তানকে বিক্রি করেছে। আমাদের সাথে কিন্তু একটা লিগ্যাল ডিল ছিল যে পাকিস্তানকে কিন্তু রাশিয়া কোনোভাবেই কোনো অস্ত্র বিক্রি করবে না। তার সত্ত্বেও কিন্তু রাশিয়া এই বলে বিক্রি করছে যে রাশিয়াকে তো আমরা রাশিয়া এর জন্য বিক্রি করছে যে সে বলছে যে পাকিস্তানকে তো আমরা এই জন্য বিক্রি করছি কারণ পাকিস্তান যাতে জঙ্গি নিরাময় করতে পারে দেশকে। কিন্তু আমরা জানি পাকিস্তান কতটা ভদ্র, কতটা সুন্দর যে সে নিজে এত টাকা দিয়ে ড্রোন কিনেছে শুধুমাত্র দেশের জঙ্গি নিরাপত্তার জন্য। না, সেই দিকে থেকে আমরা যাচ্ছি না। এমন আজকে একটা নতুন ভিডিও এসেছে। নতুন ভিডিও বলছি আজকে আমরা নতুন ভিডিও একটা করছি। সেই ভিডিওটার যেইটা বিষয় নিয়ে হবে সেটা হচ্ছে রাশিয়ার একটা অয়েল ফ্যাক্টরিকে নিয়ে। অর্থাৎ অয়েল খনি মানে তেলের খনিকে নিয়ে। সেই তেলের খনিটা বর্তমানে রয়েছে রাশিয়ার উত্তর দিকে যাকে বলা হয় সাখালিন 1। এই যে তেলের খনিটা রয়েছে, এই তেলের খনিটাকে আমরা ২০০১ সালে কিন্তু ওএনজিসি যে রয়েছে আমাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বলে একটা সংস্থা রয়েছে, ভারতের সরকারি সংস্থা। সে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানে ভারতের জন্য কিন্তু ক্রুড অয়েল তুলে নিয়ে আসে। এই যে একটা তেলের খনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ক্রুড অয়েলের তেলের খনি। এই তেলের খনির মধ্যে কিন্তু 20% স্টেক কিন্তু ভারতের রয়েছে। আমরা প্রায় বলতে গেলে আমরা পুরোপুরিভাবে ৩৩০ মিলিয়ন, ওকে, $৩৩০ মিলিয়ন দিয়ে কিন্তু আমরা যে এই তেলের খনির মধ্যে কিন্তু 20% স্টেক নিয়েছিলাম। অর্থাৎ এই খনি থেকে যত পরিমাণ তেল উত্তোলন করা হবে তার পুরোপুরি 20% কিন্তু আমরা কিন্তু আমাদের নিজের জন্য রাখবো। ওকে। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে রাশিয়া কিন্তু এটার খেলাপ করছে এবং রাশিয়া কি বলছে? রাশিয়ার যে কোম্পানিটা রয়েছে সে বলছে যে, "আমরা এখন ইন্ডিয়াকে আর তেল দিতে পারছি না।" কেন দিতে পারছি না? আমরা কিনেছি 30% স্টেক রয়েছে ভারতের। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু রাশিয়া আমাদেরকে তেল দিতে মানা করে দিয়েছে। এটা কিন্তু একটা রাশিয়ার খুবই পরিমাণ মানে স্ট্র্যাটেজিক চাল হতে পারে। কিভাবে চাল হতে পারে? দেখুন নরেন্দ্র মোদী কিন্তু কিছুদিন আগেই কিন্তু হচ্ছে রাশিয়া সফরে গিয়েছিল। সেখানে গিয়ে কিন্তু পুতিনের সাথে কথা বলেছে। পুতিন কিন্তু তারপরেও এখনো ভদ্র হয়নি। পুতিন কিন্তু এখনো নৌকায় পা দিয়ে খেলছে। সে চায়নার সাথেও ভালো সম্বন্ধ রাখছে, ইন্ডিয়ার সাথেও সম্বন্ধ রাখছে। ইন্ডিয়া বর্তমানে বলতে গেলে যখন রাশিয়া যখন পুরোপুরিভাবে কিন্তু একটা কোণঠাসা হয়ে পড়েছিল, যখন ইউএস কিন্তু পুরোপুরিভাবে স্যাংশন লাগিয়েছিল, সেই সময় কিন্তু ইন্ডিয়াই কিন্তু রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে নিয়ে আসছিল। সেই জায়গায় কিন্তু আমরা তাও সেই সময় রাশিয়ার খারাপ সময়েও কিন্তু আমরা তাকে সাহায্য করেছি। কিন্তু রাশিয়া কিন্তু তার প্রতিদান ভালো দিচ্ছে না। কেন ভালো দিচ্ছে না? এই যে সাখালিন 1 যে জায়গা রয়েছে সেই জায়গাতে আমাদের 20% স্টেক ছিল। আমরা ২০০১ সালে কিনেছি, ওএনজিসি কিনেছে। 20% ক্রুড অয়েল কিন্তু আমরা সেখান থেকে নিয়ে আসবো। সেই ক্রুড অয়েল কিন্তু এখন দিতে চাচ্ছে না। সেখানকার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি এখন কি বলছে? কোম্পানি বলছে যে আমরা 20% তেল দিতে পারব না। আমরা কি করব? আমরা এই তেল নিয়ে কিন্তু বিদেশের মার্কেটে বিক্রি করব। বিদেশের মার্কেটে বিক্রি করার ফলে আমরা যেই লাভ হবে আমাদের তার 20% কিন্তু আমরা ভারতকে দিব। এই লাভের যে অঙ্কের হিসাবটা রয়েছে এটাও কিন্তু রাশিয়ার কোম্পানিটিই করছে। চলো ঠিক আছে, সেটাও ঠিক ছিল। ডিভিডেন্ড দিবে। ভালো, ভালো লাভের লাভ্যাংশ দিবে। সেটা ভালো ছিল। কিন্তু বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা লাভ্যাংশ পাচ্ছি না। এটা একটা খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয়। এখনো পর্যন্ত কিন্তু আমরা এর ভিতরে এই যে জায়গাটা যে রয়েছে, এই যে Sakhalin 1 রয়েছে, Sakhalin 1 এর ভিতরে কিন্তু আমরা $16 বিলিয়ন কিন্তু খরচ করে ফেলেছি। আবার বলবে যে আমাদের জিনিস আমরা খরচ করব। মানে এই তেল উঠানোর জন্য যেহেতু আমাদের 20% স্টেক রয়েছে, সেজন্য তেল উঠানোর জন্য কিন্তু 20% তেল উঠানোর জন্য কিন্তু আমাদেরকে খরচাটাও কিন্তু আমাদের দিতে হচ্ছে। তার জন্য আমাদের $16 বিলিয়ন কিন্তু আমরা এর উপর ইনভেস্ট করেছি। প্রায় প্রতি বছর ৪ বিলিয়নের কাছাকাছি আমাদের $4 বিলিয়ন কাছাকাছি প্রতি বছর কিন্তু আমাদের এখান থেকে লাভ হয়ে থাকতো। তো $16 বিলিয়ন ইউস করা আমাদের কোনো বড় ব্যাপার ছিল না। ৪ বছরে সেই টাকাটা উঠে যেত আমাদের। ওকে? তো প্রতি বছর কিন্তু বলা হয় যে 4.5 বিলিয়ন কিন্তু প্রতি বছর আমাদের এখান থেকে কামাই হয়ে থাকে। ২০০১ সালে ওএনজিসি এটা কিনেছে এবং $৩৩০ মিলিয়ন এ কিনেছিল। যার 20% স্টেক আমাদের কাছে ছিল। ফলে মনে করা হতো যে আমরা 20% এখান থেকে যা তেল উঠবে তার 20% আমরা নিয়ে আসবো এবং রিলায়েন্স যে রিফাইনারি রয়েছে সেই রিলায়েন্স রিফাইনারি থেকে সেটাকে পরিস্রুত করে আমরা বিভিন্ন দেশে বিক্রি করবো যেমন বাংলাদেশের মতো জায়গায়। এছাড়াও তেল যেহেতু আমাদের দেশের মধ্যে বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কারণ আমরা জানি যখনই তেলের দাম বাড়বে জিনিসপত্রের দামও কিন্তু ঊর্ধ্বগতিতে উপরের দিকে চলতে থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে আমাদের যে ডিভিডেন্ড ছিল প্রায় ৮০ বলছি $৮০০ মিলিয়ন। $৮০০ মিলিয়ন কিন্তু আমরা এখনো পাইনি সেই ডিভিডেন্ড থেকে। ওকে? যে মানে বলা হচ্ছিল যে লাভ্যাংশে লাভের এত পরিমাণ দিব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ৮০০ মিলিয়ন পাইনি। এর পরিবর্তে রাশিয়া সরকার কি বলছে যে বর্তমানে আমরা একটা ওয়ার সিচুয়েশন এ রয়েছি। সেই ওয়ার সিচুয়েশন থেকে বেরিয়ে গেলেই আমরা টাকাটা পূরণ করে দিব। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু করেনি। কারণ আমরা বারবার দেখে যাচ্ছি যে রাশিয়া কিন্তু আমাদের কিন্তু পিঠে ছুরি ঘোপার কাজ করছে।
রাশিয়ার কাছ থেকে কিন্তু আমরা আগে প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনতাম। যেখানে সুখোই ছিল, S-400 কিনেছি, ব্রহ্মস মিসাইল আমরা একসাথে বানানোর চেষ্টা করছি। বানিয়েওছিও আমরা। ফিলিপিন্সকে সেই ব্রহ্মস মিসাইল বিক্রিও করছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু S-400 এর কথা যেখানে বলে থাকি, ৫ টা S-400 এর কথা কিন্তু ছিল। এখনো পর্যন্ত ৩ টা আসতে পেরেছে। ২ টো এখনো S-400 কিন্তু এসে পড়েনি। আমরা এখন রাশিয়ার সাথে ডিফেন্স ডিল কিছু পরিমাণ কমিয়ে দিয়েছি। অনেকটাই কমিয়ে দিয়েছি। এই কারণে কমিয়েছি। কারণ আমাদের যেসব জিনিসপত্র আমাদের কাছে রয়েছে, ডিফেন্সের জিনিসপত্র রয়েছে, অস্ত্র-শস্ত্র রয়েছে, সেগুলো ১৯৯১ এর আগে ১৯৯১ এর আগে বিভিন্ন দেশ যেমন জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এই সেরকম দেশগুলো কিন্তু একসাথে ছিল। যাকে আমরা একসাথে বলতাম USSR। ১৯৯১ সালের পর থেকে কিন্তু এগুলো আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে যাওয়ার ফলে কিন্তু কি লক্ষ্য করা গেছে? আলাদা হয়ে যাওয়ার ফলে লক্ষ্য করা গেছে যে বিভিন্ন জিনিস যেমন আমাদের যে ক্রাফট গুলা রয়েছে যেমন বলতে গেলে যেমন যুদ্ধজাহাজ বলতে পারেন বা ছোট, ছোট যুদ্ধজাহাজ, ওকে? যেগুলো হচ্ছে ইঞ্জিনের সাহায্যে চলে এবং জলের মধ্যে চলে ছোট, ছোট যুদ্ধজাহাজগুলো। সেই যুদ্ধজাহাজগুলো কিন্তু আমরা রাশিয়া থেকে কিনেছিলাম। USSR এর থেকে কিনেছিলাম। বর্তমানে সেটার কোম্পানি কিন্তু ইউক্রেনে চলে গিয়েছে। ওর জন্য কিন্তু আমাদেরকে সেই যে জাহাজগুলো মেরামত করার জন্য কিন্তু যে গ্যাস ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনগুলোকে কিন্তু আমাদের ইউক্রেন থেকে আনতে হচ্ছে। এবার ইউক্রেন আমাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আমরা কিন্তু যুদ্ধের সময় কোনভাবে স্টেপ নিইনি। আমরা বেসিক্যালি আমাদের যে পক্ষটা রয়েছে সেটা কিন্তু রাশিয়ার দিকে ঝুঁকেছিল। সেজন্য ইউক্রেন কিন্তু এইসব দিতে কিন্তু আমাদের নারাজ ছিল। হ্যাঁ, সেখানে কূটনীতির মাধ্যমে আমরা সেটাকে পেয়ে গেছি অবশ্য। ওকে, কিন্তু আমাদের রাশিয়া কিন্তু সমস্যা সৃষ্টি করছে। রাশিয়া যেখানে পাকিস্তানকে সুপার ক্যাম্প ড্রোন S-350 কিন্তু বিক্রি করছে। সেই জায়গায় কিন্তু আমাদের কাছে দেখা যাচ্ছে যে পাকিস্তানকে পুরোপুরিভাবে কিন্তু ডিফেন্স যে ইকুইপমেন্ট কিন্তু দেওয়ার চেষ্টা করছে। কারণ রাশিয়া কিন্তু বারবার ভাবছে যদি আমরা পাকিস্তানকে বিক্রি করতে পারি, ইন্ডিয়াও কিন্তু আসবে আমাদের কাছে এইসব জিনিস কিনতে। কারণ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যা কিন্তু বহু বছর ধরে চলে আসে। পাকিস্তান যে জিনিস কিনবে, ইন্ডিয়াও সেটা কিনবে। ইন্ডিয়া যেটা কিনবে, পাকিস্তানও সেটা কেনার চেষ্টা করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে বলা হচ্ছে যে কিন্তু রাশিয়া কিন্তু সমস্যার সৃষ্টি করছে আমাদের জন্য। কারণ এই তেলের কিন্তু আমাদের খুবই জরুরি। কারণ তেল যার কাছে রয়েছে তার কাছে পাওয়ার রয়েছে। আমাদের দেশের মধ্যে জিনিসপত্রের দাম কিন্তু কমানোর জন্য তেলকে কিন্তু সব বা কিছুর মধ্যে থেকে জরুরি একটা জিনিস মনে করা হয়। যে তেল যদি আমাদের কাছে এসে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারি। কারণ আপনার বাড়িতে যেকোনো জিনিস আপনার ছোটবেলায় আপনার মা-বাবা বলেছে যে, "তেলের দাম বেড়ে গিয়েছে মানে এখন জিনিসপত্রের দাম বাড়বে।" কেন বাড়বে জিনিসটা? কারণ হচ্ছে আপনার বাড়িতে যত জিনিস আছে সবকিছু ট্রাকের মাধ্যমে আসে, গাড়ির মাধ্যমে আসে। কারণ পেট্রোলের দাম যত বাড়বে জিনিসের দাম তত বৃদ্ধি পাবে। জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। তার থেকেও সবচেয়ে বড় কারণ যেটা রয়ে থাকে সেটা হচ্ছে তেলের দাম বৃদ্ধি করা। কারণ গোটা বিশ্বটাই তেল দিয়ে চলছে। এজন্য আপনি লক্ষ্য করবেন যে মিডল ইস্টের কান্ট্রি গুলো যে রয়েছে ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরেইন, লেবানন এইসব জায়গাগুলোর মধ্যে তেলের খনি থাকার কারণে এইসব জায়গাগুলোর মধ্যে কিন্তু কোনোভাবে শান্তি স্থাপন হয় না। যার কাছে তেল রয়েছে সে কিন্তু সবার আগে রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কি রাশিয়ার সাথে আমাদের স্ট্যান্ডটা কি হবে, কি না হবে। কারণ এইজন্য আমরা কিন্তু আমাদের সরকারও কিন্তু মাঝে, মাঝে বুঝতে পারছে যে রাশিয়ার সাথে পুরোপুরিভাবে একতরফা থাকলে হবে না। কারণ এর জন্য আমরা কিন্তু রাশিয়া থেকে সুখোই বিমান নিইনি। এর পরিবর্তে আমরা কিন্তু বিমান বেসিক্যালি নিয়েছি রাফায়েল ফ্রান্সের কাছ থেকে। আমেরিকাও কিন্তু আমাদের কাছে F-16 দেওয়ার চান্স করছিল। F-16 রয়েছে, F-17 রয়েছে। F-17 হয়তো এখনো আমেরিকা কাউকে দিচ্ছে না। F-16 পাকিস্তানকে দিয়েছে। ওকে। দিয়েছে মানে কি বিক্রি করেছে। ওকে, কারণ আমেরিকা লক্ষ্য করছিল যে ইন্ডিয়া কিন্তু রাফায়েল কিনছে। এবার রাফায়েল যেহেতু কিনছে পাকিস্তানের মনে একটা হালচাল হচ্ছিল রাফায়েলকে কিভাবে কন্ট্রোল করা যায়। রাফায়েলকে কন্ট্রোল করার জন্য তারা কিন্তু আমেরিকা থেকে F-16 কিনে নিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাবে যে কি ঘটছে কি না ঘটছে। কিন্তু এই শাকালিন নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। ওএনজিসি এখন কি বলবে, কিভাবে কি করবে সেটা বোঝা যাচ্ছে না। $৮০০ মিলিয়ন কিন্তু এখন আমাদের কাছে আমরা পাবো। এছাড়া আমাদেরকে তেল কিনলে কিন্তু আমরা সেই এখান থেকে যদি তেল আমরা উঠিয়ে নিয়ে আসি সেখান থেকে কিন্তু আমাদের সুবিধা হয়ে থাকে। আমরা কমের মধ্যে তেল নিয়ে আসতে পারি এবং সেই তেল কিন্তু আমরা পরিশোধিত করে বেশি দামে বিক্রি করতে পারি। যখন দেখা যাবে যে দেখা যাচ্ছিল যে ইউক্রেনের সাথে রাশিয়ার একটা যুদ্ধ চলছিল সেই সময় কিন্তু গোটা বিশ্বের সাথে তেলের ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল। ইউরোপ কিন্তু তেল কিনছিল না রাশিয়ার থেকে। এই সময় কি করছিল ইন্ডিয়া? ইন্ডিয়া প্রচুর লাভ করেছে সেই সময়। ইন্ডিয়া ডাইরেক্ট রাশিয়া থেকে তেল কিনছিল। সেই তেলকে রিলায়েন্স কি করছিল? পরিস্রুত করছিল। কারণ তেল তুলে আপনি গাড়িতে ভরে কিন্তু গাড়ি চালাতে পারবেন না। সেটাকে পরিস্রুত করতে হয়। সে পরিস্রুত করা কাজ করে রিলায়েন্স কোম্পানি। ওকে। এই রিলায়েন্স কোম্পানি কি করছে? এই তেলটাকে পরিস্রুত করছিল এবং পরিস্রুত করে কি করছিল? বারবার কাকে বিক্রি করার চেষ্টা করেছিল? ইউরোপের কান্ট্রি গুলোকে, বাংলাদেশকে। আমেরিকার তো এটাই একটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে রাশিয়ার সাথে ডিল না করেও কিন্তু সে ইন্ডিয়ার কাছ থেকে পুরো লুকিয়ে, লুকিয়ে কিন্তু তেল নিচ্ছিল। তার জন্য কিন্তু বাংলাদেশের অর্থব্যবস্থা অতটা ডগমগায়নি। ইউরোপের অর্থব্যবস্থা যতটা ডগমগিয়ে গিয়েছিল। তো সেটাই বিষয় লক্ষ্য করা রয়েছে। রাশিয়াকে কি আমরা পুরোপুরিভাবে বিশ্বস্ত হতে পারবো? নরেন্দ্র মোদী তো বারবার বলে থাকে যে, "রাশিয়া আমাদের বন্ধু, রাশিয়া আমাদের সবসময় কাজে লাগিয়েছে।" দেখুন কেউ কাউকে কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু ইচ্ছা করে কিন্তু সাহায্য করতে আসে না। সবাই নিজের ফায়দা দেখেই সাহায্য করতে আসে। তো সেই জায়গায় দেখতে হবে যে কি দাঁড়াচ্ছে, কি না দাঁড়াচ্ছে সব বিষয়ে আমরা লক্ষ্য রাখবো আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্টে আপনারা জানাবেন আপনাদের মতামত। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।